সেই ক্ষেত্রে আমরা ম্যাডামকে জানিয়েছি যে ম্যাডাম আমরা যে যাদের জানাবো তারাই তো মাথা হয়ে বসেছিলেন, তো তাদেরকে আমরা জানালে আমরা কি করে, মানে গ্রিভেন্সটা যার কাছে জানাচ্ছি তিনিই তো ওখানে আটকে দিচ্ছেন। সবাই বলছো তোমরা নাকি এক এক? এটা আমরা সবাই মিলিতভাবেই বলেছি। দুঃখ বলবো না, দুঃখ তো আমার ডে 1 থেকে আছে, আর সেই দুঃখে অশ্রুজল এখন বইবে না, সেটা হয়তো যখন আমরা জাস্টিস পাবো তারপরেই আসবে। আমরা একেবারেই বেপরোয়া ছিলাম না, কিন্তু এই যে ভয়ের কথাটা উঠছে, আমি এই কথাটা আগেও লাইভ টেলিভিশনে বলেছি, দ্যাট আমাদের ভয়টা আমরা অনেক আগে ফেলে রেখে এসেছি। লাইভ স্ট্রিমিং শেষ পর্যন্ত মানেনি রাজ্য প্রশাসন। অফ লাইভ ভেতরের বৈঠক কেমন ছিল? যারা ভেতরে ছিলেন সেই দুজন আমার সঙ্গে রয়েছেন, পরিচয় পান্ডা, অমৃতা ভট্টাচার্য। পরিচয় এবং অমৃতা দুজনের কাছে প্রথম প্রশ্ন, বৈঠক শুরু কিভাবে হলো এবং এগোলো কিভাবে? যেগুলো তোমার বাইরে বেরিয়ে এসে বলেছো সেগুলো সবাই জানে, ভেতরের যেগুলো তোমরাও তোমাদের কোথাও যে ওভার পাওয়ার করে যাওয়া অ্যাডমিনিস্ট্রেশনকে, সেইটা কিভাবে সম্ভব হলো? আমি অমৃতাকে দিয়ে আগে শুরু করি। ম্যাডাম শুরুতেই আমাদের এসে জানান দ্যাট উনি আমাদের এই মুভমেন্টকে সাপোর্ট করছেন, কারণ উনি নিজে আন্দোলনকে খুবই সাপোর্ট করেন, উনি নিজে আন্দোলন থেকে এসছেন, তাই উনি আমাদের আন্দোলনকে সাপোর্ট করে এগোন অ্যান্ড বলেন যে আমাদের 5টা দাবি উনি পড়েছেন, উনি জানেন 5টা দাবির সম্বন্ধে, ওনার মনে হয়েছে যে হ্যাঁ এই 5টা দাবি নিয়ে কথোপকথন করা যেতে পারে। উনি প্রথমেই বলে দেন যে এই যে আমাদের প্রথম ডিমান্ড জাস্টিস ফর অভয়া, উনি সেটাতে একমত, আমাদের বিচার যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া উচিত, কিন্তু উনি যেহেতু আগেও বলেছেন সাবজুডিস কথাটা, তাই জন্য উনি বলেন যে এটা তো সিবিআই আর কোর্ট হ্যান্ডেল করছেন, তাই উনি ওটা নিয়ে বেশি কথা বলতে পারবেন না। আমরা তো সেটাকে সম্মান জানিয়ে আমরাও এগিয়ে যাই, কারণ আমরাও মানি যে এটা ফাস্ট ট্র্যাকিং করে কোর্টেই আগে আলোচনা হওয়া দরকার, তারপরে আমরা এটার ভেতরে ঢুকতে চাই। কিন্তু জাস্টিস টার্মটা কি খালি কোর্টের প্রসিডিংসের উপর ডিপেন্ডেন্ট বা কোর্টের যা হচ্ছে না হচ্ছে সেটার উপর ডিপেন্ডেন্ট না? জাস্টিসের অনেকগুলো ভেরিয়েশনস, অনেকগুলো থ্রেডস আছে, অনেকগুলো লিঙ্ক আছে। সেটা একটা প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের জনগণের কাছে তুলে ধরা উচিত। আজকে এই যে এই জিনিসটা হলো, সেটা কেন হলো, কাদের অক্ষমতার কারণে হলো, বা কাদের থাকাকালীনে এই যে প্রমাণ লোপাট, এই যে ক্রাইম সিন ট্যাম্পারিং, এই জিনিসগুলো কাদের জন্য হয়েছে সেগুলো আমাদের কি ভাবা উচিত না? তাহলে কি আমাদের বাকি যে 4 দাবি, বাকি 2 আর 3 নম্বর দাবি কি সেটার সাথে একেবারে সরাসরি যুক্ত নয় জাস্টিসের সাথে? এটা প্রথমত আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হওয়া দরকার, কি বিচার চাই, যে আমরা বিচার চেয়ে চলেছি, বিচারটা যে প্রথম নম্বর আমাদের ডিমান্ড, সেটা আমাদের সবসময় প্রথম নম্বর ডিমান্ড থাকবে না। এটা আমরা বলছি, WBJDF বলছে, বিকজ আমার মনে হয় এখনও কিছুটা ক্ল্যারিটি ওই জায়গায় বাকি আছে। তাই WBJDF এর তরফ থেকে আমি জানাতে চাই যে বিচার জিনিসটা অনেকটাই বড়। বিচারের মধ্যে এটা থাকে যে যারা এই কাজটা করেছে তাদের সাজা হোক, যারা এই কাজটা হতে দিয়েছে তাদের চোখের তলায় আর কিছু করেনি তাদেরও সাজা হোক, আর যারা এই কাজটা আরও করতে পারে বা যেই জিনিসগুলো, যেই পরিস্থিতির জন্য এরকম কাজ ঘটে থাকতে পারে বা আবার ফিউচারে ঘটতে পারে, তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হোক, তারা যাতে ক্ষমতার জায়গায় না থাকতে পারে, বা যেই সিকিউরিটির অভাবে আজকে এই জিনিসগুলো হয়েছে, বা যেই একটা থ্রেড কালচার নিয়ে আমরা কথা অনেক দিন ধরেই বলছি, সেটার জন্য এইগুলো হয়েছে, সেই জিনিসটাকে আগে এখান থেকে একদম রুট থেকে আপরুট করা হোক। তো আমরা এই ডিমান্ডগুলো ম্যাডামকেও বোঝানোর চেষ্টা করি। ম্যাডাম হয়তো কিছুটা বুঝেছেন, ম্যাডামের কাছে হয়তো কিছুটা ক্লিয়ারই ছিল না, ম্যাডাম অবধি হয়তো কিছুটা কথা পৌঁছননি, যেটা উনি বারবার বলছেন যে তোমরা কেন গ্রিভেন্স কাউকে জানাওনি, আমাদের কাউকে কেন জানাওনি। সেই ক্ষেত্রে আমরা ম্যাডামকে জানিয়েছি যে ম্যাডাম আমরা যে যাদের জানাবো তারাই তো মাথা হয়ে বসেছিলেন, তো তাদেরকে আমরা জানালে আমরা কি করে, মানে গ্রিভেন্সটা যার কাছে জানাচ্ছি তিনিই তো ওখানে আটকে দিচ্ছেন। সবাই বলছো তোমরা নাকি এক এক? এটা আমরা সবাই মিলিতভাবেই বলেছি, এটা একজন কেউ আলাদা করে বলেনি, এটা সবারই কথা ছিল যে গ্রিভেন্স আপনিও জানছেন না, আপনার অবধি হয়তো পৌঁছচ্ছে না ব্যাপারটা, কিন্তু যাদের অবধি পৌঁছাচ্ছে তারাই তো ধামাচাপা দেওয়ার কাজে যুক্ত, সেই জন্যই তো আজকে আমরা সিকিউর ফিল করছি না কাজে ফিরতে। এই ব্যাপারটা আমরা খুব পরিষ্কার করেই ম্যাডামকে জানাই। আমরা এও জানি যে কেন কমিশনার অফ পুলিশের পদত্যাগটা খুব জরুরি ছিল, কেন ভাইকেরিয়াস লাইবিলিটি বলে একটা কথা আছে, আমাদের মেডিকেলে তো আছেই, আমরা কালকে জানতে পারি সব জায়গায় আছে। ভাইকেরিয়াস লাইবিলিটির কথাটার মানে হচ্ছে যিনি কাজটা করেছেন রুটে দাঁড়িয়ে, শুধু তিনি নয়, তার ওপরে যে তার অধিকর্তা তাকেও তিনিও সমান দোষী, কারণ তার চোখের তলায় যে এই কাজগুলো হচ্ছেন তার জ্ঞানে বা অজ্ঞানে সেটা তারও দায়িত্ব, দুটোর মধ্যে যে কোনোতেই হোক তারও সেটার দায়িত্ব আছে এবং সেটার দায়িত্বটা তাকে নিয়ে সরে যাওয়া উচিত। এটা লালবাজার অভিযানের সময় আমরা কমিশনার অফ পুলিশের চোখে আঙুল দিয়েও দেখাই, আমরা তাদের বলি যে তার মানে ইউ ডু অ্যাকসেপ্ট দ্যাট ফেলিয়ার হয়েছে আপনার পার্টে। উনি তখন মানেন, উনি তখন বলেন যে ওনার ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যা ডিসিশন নেবেন সেই বেসিসে উনি সেটা মানতে রাজি আছে। আমরা ম্যাডামকে কালকে সেটাই জানাই যে আপনিই তো ওনাদের ঊর্ধ্বতর কর্তৃপক্ষ। তো
সরাসরি তোমরা বলো এইসব? হ্যাঁ হ্যাঁ, আমরা এগুলো বলি যে ম্যাডাম আপনারই তো কাছে এসে এখন আমাদের জানানোর বাকি রয়েছে। আমরা তো ওনাকে বলেইছি, উনি রেজিগনেশন দিতেও চেয়েছিলেন, উনি বলেছেন আপনাদের কাছে জানানো, তো আপনার কাছে আমরা জানাতে এসেছি। সেই ক্ষেত্রে হয়তো ম্যাডাম সেটাকে আবার বিবেচনা করে ফাইনালি, কারণ ম্যাডাম শুরুতেই বলেন উনি আমাদের ডিএমই ডিএইচএস এবং ডিসি নর্থ এনাদের তিনজনকে উনি ডিসাইডই করেছেন উনি সরিয়ে দেবেন তাদের পদ থেকে। তো আমরা প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, কমিশনার অফ পুলিশ আর ডিসি সেন্ট্রাল যেরকম আমরা আমাদের ডিমান্ডে মেনশন করেছি সেগুলোও চাই। আমরা প্রিন্সিপাল হেলথ সেক্রেটারির সম্বন্ধেও আমাদের যা ক্ষোভ, যার মাথায় থাকাকালীন এই দুর্নীতি চক্র গড়ে উঠেছে পুরো ওয়েস্ট বেঙ্গলে, পুরো বাংলায়। আর দুর্নীতি চক্রটা খালি মেডিকেল কলেজে হয়তো আজকে উঠে আসছে, এটা যে পিএইচসি লেভেলে, বিপিএইচসি লেভেলে মানে পুরো কমিউনিটিতে ছড়িয়ে রয়েছে, এই জিনিসটা তো নিশ্চয়ই হয়তো তার আমি বলতে পারছি না, আমি মানছি না তার অজ্ঞানে হচ্ছে, তিনি সব জেনেই হয়তো তার তলায় গড়ে উঠছে। তো সেরম মানুষকে আমরা কি করে একটা এই স্বাস্থ্য ভবনের হেডে রাখতে পারি, আমার সেটা এখনও আমাদের এটা দাবি, এই মানুষকে রাখা যেতে পারে না। যাই হোক, ম্যাডাম বলেছেন ওই নিয়েও বিবেচনা করবেন, ওনাকে সময় দিতে। আমরা দেখছি, সেই নিয়ে আমরা আজকে কথোপকথন করবো আমাদের জেনারেল বডি মিটিংয়ে। কিন্তু কমিশনার অফ পুলিশের কথাটা ম্যাডাম ফাইনালি বিবেচনা করে বলেন হ্যাঁ উনি শুনবেন। ডিসি সেন্ট্রালের কথাটাও ম্যাডাম খুব একটা সদিচ্ছা দেখাননি আমাদের, আমরা বলা সত্ত্বেও ম্যাডাম সদিচ্ছা দেখাননি। ঠিক আছে, আমরা আবার এই আমাদের দাবিগুলো তো চেঞ্জ হচ্ছে না, সদিচ্ছা দেখালেন না কেন সেটা ঠিক আমি বলতে পারবো না, ম্যাডামকে জিজ্ঞেস করলে ভালো হয়। আমার যেটা মনে হলো যে ডিসি সেন্ট্রালের ব্যাপারে মানে ওনার যেটা পয়েন্ট অফ ডিসকাশন ছিল যে ডিসি সেন্ট্রাল তো এই জিনিসটার মধ্যে অতটা ইনভলভ নয়, কিন্তু আমাদের ইয়ে ছিল যে ডিসি সেন্ট্রাল লাইভ টেলিভিশনে মিথ্যে কথা বলেছেন, লাইভ প্ল্যাটফর্মে মিথ্যে কথা বলেছেন। তো সেই নিয়ে আমাদের একটা ক্ষোভ ছিল যে ডিসি সেন্ট্রালকে সরানো উচিত, এবং আমাদের এখনও মনে হয় যে সেই ক্ষোভটা যথাযুক্ত এবং ডিসি সেন্ট্রালের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন ডেফিনেটলি নেওয়া উচিত। মিটিংয়ের শুরুর দিকে আমরা একটা জিনিস যেটা পরিষ্কারভাবে বুঝতে পারলাম, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো সম্বন্ধে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন, এবং তিনি বাইরে এতদিন দেখাননি হয়তো সেটা, বাইরে আন্দোলনটাকে হয়তো সেই প্রথমবার এইখানে ধর্ণা মঞ্চে এসে এটা মনে হলো যে প্রথমবার ধর্ণা মঞ্চে এসে নিয়ে আন্দোলনটার সম্বন্ধে আন্দোলনটাকে ন্যায্য বলে ইয়ে করলেন, কিন্তু না, তিনি দাবিগুলো সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন এবং সেগুলো কিছু জিনিস তিনি সদার্থকভাবে নিয়েছেন অলরেডি। তিনি জানালেন যে ডিএমই ডিএইচএস আর ডিসি নর্থের এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন ওনারা স্টার্ট করবেন বলে ঠিক করে রেখেছিলেন। তো আমাদের ন্যাচারালি কথাগুলো পরের দিকে সিপিআর এর দিকে যায়, কিন্তু একটা জিনিসে আমরা পরিষ্কার বুঝেছিলাম গোটা মিটিংটা চলাকালীন যে ওনারা 2 আর 3 নম্বর দাবি থেকে সরে এসে বারবার 4 আর 5-এর দিকে যেতে চেষ্টা করছেন, মানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার আর হেলথ সিকিউরিটি মেজার্স অ্যান্ড 5 নম্বর দাবি যেটা আছে সেটা হচ্ছে থ্রেড কালচার এগেনস্ট, যেটা আমরা থ্রেড কালচার বলছি সেটা হচ্ছে যে বিভিন্ন কলেজে ছাত্র সংগঠন এবং রেসিডেন্ট ডক্টর সংগঠনের ইলেকশন এবং তার প্রক্রিয়া সম্বন্ধ নিয়ে ওই আলোচনাটাতে ওনারা বেশি করে আরও 4 নম্বর পয়েন্টে ঢুকতে চেষ্টা করছিলেন। আমাদের মনে হয়েছিল যে 4 নম্বর পয়েন্টটা একটা খুবই সময় সাপেক্ষ পয়েন্ট, এবং সেখানে যদি আলোচনাটাকে শুধুমাত্র সেই দিকে যদি আলোচনাটাকে কেন্দ্রিত করে দেওয়া যায় তাহলে এই গোটা মিটিংটাকে একমাত্র প্রতিশ্রুতির মিটিং হিসেবে ধরিয়ে দেওয়া যেতে পারে অ্যাজ কম্পেয়ার টু আ মিটিং উইচ উইল হ্যাভ আ ডেফিনেট মেজার্স। তো বারবার আমরা ঠেলে মিটিংটাকে আবার সেই 2 আর 3-এ নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এটাই হয়েছে গোটা মিটিং জুড়ে। গোটা মিটিংয়ের মধ্যে এমন কোনো পয়েন্ট যে পয়েন্টটা প্রশাসনিক যারা রয়েছিলেন আধিকারিক বা প্রশাসনিক প্রধান তারা যখন বলছেন তোমরা সেটাকে ওভার পাওয়ার করেছো, সেটার ক্ষেত্রে কোন যুক্তিটা তোমরা করেছো যদি সিপেটসগুলো যদি বলো আর কি? এই যেমন কমিশনার অফ পুলিশের সরানো নিয়ে, মানে পদ থেকে সরানো নিয়ে যে পয়েন্টটা, ওটাতে ওনারা বলেছিলেন যে কেন কমিশনার পুলিশকে সরানো হবে, ডিসি নর্থ তো ফার্স্ট ক্রাইম সিনে গেছেন, এটা তার ফেলিয়ার। বা 14 তারিখেরটাও প্রথমত তো ওনারা ফেলিয়ার মানতেই রাজি ছিলেন না, তারপর আমরা এটা বোঝালাম ওনাকে যে আমরা ফেলিয়ার বলছি না, সুপ্রিম কোর্ট ফেলিয়ার বলছে। আর মানে শুধু সুপ্রিম কোর্ট ফেলিয়ার বলছে না, মানে আগের দিন লালবাজারের বৈঠকে কমিশনার পুলিশ সিপি এনারা নিজেই মানতে বাধ্য হয়েছিলেন যে শুধু 14 তারিখ না, 9 তারিখ, 12 তারিখ এবং 14 তারিখ সবকটাই ফেলিয়ার। তো এহেন অবস্থায় ওনারা মানতে বাধ্য হন যে যদি ওনারাই মানেন যে এটা ফেলিয়ার, তো সেখানে তো ফেলিয়ার ঢাকার কোনো জায়গা নেই, সেক্ষেত্রে সিপিকে সরে আসতে হবে। এবং শেষে ওনারা ওই আমাদের এই দাবিটাতে কমপ্লাই করেন যে হ্যাঁ ঠিক আছে। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আর 4টের মধ্যে অর্ডার বের করবেন, সেটা আমরা দেখব। তোমরা কি এই পুরো বিষয়টা নিয়ে যখন সিপিকে সরানোর বিষয়টা আসছে, সিএম ম্যাডাম বলেছিলেন নবান্নের সভাগৃহ থেকে যে সামনে পুজো, সেক্ষেত্রে তোমাদের কি যুক্তি ছিল? আমার মনে হয় একটা পুজোর ক্রাউড হ্যান্ডলিংয়ের জন্য
আরও বেটার পার্সন কলকাতা পুলিশের আছে। এটাই আমরা বলেছিলাম যে এরম তো হয় না যে একটা পুজোর ক্রাউড হ্যান্ডলিং আমাদের কলকাতা পুলিশ আমরা দেখেছি প্রত্যেক বছরে বছরে যথেষ্ট ভালো ক্রাউড হ্যান্ডেল করে, খালি একটা সিপির জন্য সিপি আছেন বলে করছে এমনটা নয়, তারা যথেষ্ট সক্ষম, আর তার নিচেও নিশ্চয়ই কোনো মানুষ আছে যিনি এনাফ এবল টু হ্যান্ডেল দ্যাট। তো একটা পুজোর ক্রাউড হ্যান্ডলিং এর জন্য রেফারেন্সেস ছিল রিজওয়ানুর রহমানের রেফারেন্স এসেছিল, কিন্তু বলাই বহুল্য ওটা একটা মানে এই ডিসকাশনের সাথে সংলগ্ন নয়, ওটা সিবিআই নিয়ে কয়েকটা কথা বলতে গিয়ে যেহেতু ষষ্ঠীর দিনে রিজানুর রহমান মামলায় ওই কথাটাই উঠেছিল, কিন্তু ওটা আমাদের 5 দফা দাবির সাথে কোনোভাবেই নয়, সেই জন্য বেশি ওইটার উপর ঘাটাইনি, আমরাও সেই জন্য ওটা নিয়ে বেশি করিনি। ওটা একটা সাইড এক্সার্প্ট মতো, যে আপনি যখন ওই পারে ছিলেন, বিরোধীর দিকে ছিলেন, তখন আপনার তরফ থেকে দাবি ছিল, তো কিভাবে আমাদের দিক থেকে কোথাও কি আগের দিনের কথাটা বলেছিলে যে আমরা বৈঠক করতে চেয়েছিলাম, লাস্ট মুহূর্তে ফিরিয়ে দিলে? তোমাকে জিজ্ঞেস করছি, সেই দিনের পর তোমাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ হতে দেখা গিয়েছে? ওই আবেগটা ভেতর থেকে তখন বেরিয়ে এসেছিল ফ্রাস্ট্রেশনের আগে। দুঃখ বলবো না, দুঃখ তো আমার ডে 1 থেকে আছে, আর সেই দুঃখের অশ্রুজল এখন বইবে না, সেটা হয়তো যখন আমরা জাস্টিস পাবো তারপরেই আসবে। ওই রাগটা বেশি ছিল, কারণ উনি বললেন উনি 3 ঘন্টা অপেক্ষা করছেন, সেই কথাটা আমার কিরম মানতে অসুবিধা হলো, যে 3 ঘন্টাটা তো সেই 3 ঘন্টা তো আমার অভয়ার মা বাবাও অপেক্ষা করেছিলেন খালি তার মেয়ের মৃতদেহ দেখবে বলে। তো সেই জায়গায় থেকে ওই রাগটা উঠে এসেছিল। আমাদের 35 দিন, তখন আমরা 35 দিনে ছিলাম, আমাদের 35 দিনের আন্দোলন, এই রোদ জল ঝড় বৃষ্টিতে সেই আন্দোলন, আমরা বসে আছি পথে এরকম অবস্থায়, তোমরাও আছো আমাদের সাথে, তোমরাও জানো। তো এই জায়গা থেকে, ওই রাগটা থেকে আমার হয়তো সেই সময় করেছিলে কালকে অতটা ডিটেলস এই নিয়ে ম্যামের কাছে যাওয়া হয়নি। ম্যাডাম বলেছিলেন আমার অপমানিত বোধ হয়েছে, সেখানে আমরা ম্যাডামকে বলিয়েছি যে আপনাকে অপমান করার জন্য এটা করা হয়নি, এমনটা একদমই নয়, আমরা স্বচ্ছতা চেয়েছিলাম, সেই স্বচ্ছতার দাবিতে আমরা যেই কাজটা করেছি, আমাদের লাস্ট অবধিও দাবি সেটা ছিল। আমরা কালকে আমাদের মিনিটস চেকারও নিয়ে গেছিলাম, কারণ আমরাও চেয়েছিলাম মিটিংটা হোক, এটা নয় যে আমরা খুব খুশি মিনিটস চেকার নিয়ে গেছিলাম, আমরা চেয়েছিলাম লাইভ স্ট্রিমিং হোক। সেটা না মানাতে আমরা ভিডিওগ্রাফিতে রাজি হয়েছিলাম, ভিডিওগ্রাফি দিতে আমাদের সাইড থেকে উভয় পক্ষ ভিডিওগ্রাফি, সেটাতেও না মানাতে আমরা ওনাদের ভিডিওর রেকর্ডিংটা চেয়েছিলাম, সেটাতেও না মানাতে তখন আমরা লাস্ট একজন ভিডিওগ্রাফার ছিলেন, তো ওনাদের ভিডিওগ্রাফার ওনার ভিডিও করেছেন, কিন্তু ওই রেকর্ডিং ম্যাডাম আমাদের দেবেন না বলেছেন, এখন দেবেন না বলেই আমার মনে হয়, কারণ এর আগেও তো ওনারা রাজি হননি। শুরুতেই বলে দিয়েছিলেন যে ডিএইচএস, ডিএমই এবং ডিসি নর্থ এটাকে তিনি মেনে নেবেন একদম শুরুতেই। তো সিপির ব্যাপারটা কখন এলো, সেটা কি একবার বৈঠক থেকে হলো, নাকি তার জন্য তারা আবার আলাদা বেরিয়ে গেছিলেন মাঝে আবার নিজেদের মধ্যে কথোপকথন করতে কিছুক্ষণের জন্য, তারপরে ওনারা ডিসাইড করে এসে আমাদের জানালেন। আমাদের সব আমরা যা বললাম সেগুলোর দাবিগুলো রাখার পরে, আমাদের কেন মনে হয় সিপি ইজ আ ফেলিওর সেই হিসাবে আমরা বলার পরে উনি নিজে ডিসাইড করে বিবেচনা করে ওনার টিমের সাথে। তোমরা খুব নাকি বেপরোয়া ছিলে বৈঠকের মধ্যে? বেপরোয়া ইন দ্য সেন্স হচ্ছে যে সাধারণত যেটা হয় যে অ্যাডমিনিস্ট্রেশনের এত বড় বড় কর্তা সামনে বসে আছে, কিছু না হলেও একটা তাদের প্রভাব বা তাদের যে আমার সামনে মুখ্যমন্ত্রী বসে আছেন, এই যে ভাবটা, এইটাকে তোমরা ওভারকাম করে গিয়েছিলে। আমি বলতে চাই, এটা আমার মনে হয় এই কথাটা বলা খুব ভুল, দ্যাট আমরা বেপরোয়া ছিলাম, আমরা একেবারেই বেপরোয়া ছিলাম না। কিন্তু এই যে ভয়ের কথাটা উঠছে, আমি এই কথাটা আগেও লাইভ টেলিভিশনে বলেছি, দ্যাট আমাদের ভয়টা আমরা অনেক আগে ফেলে রেখে এসেছি। যখন এই যুদ্ধে নেমেছি, এটা যুদ্ধ বলেই আমি মনে করি, এটা যুদ্ধ ন্যায় বিচারের যুদ্ধ, সৎ পথে চলার যুদ্ধ, এটা সত্যর যুদ্ধ, এটা ধর্ম আর অধর্মের বিরুদ্ধে যুদ্ধ, ধর্মর জিতের যুদ্ধ। তো এই যুদ্ধে যখন আমরা নেমেছি, ভয় জিনিসটাকে আমরা অনেক আগে রেখে চলে এসেছি। তো ভয় নিয়ে তো নিশ্চয়ই আমরা এত দূর এগোতে পারতাম না। সুতরাং ম্যাডামের চেয়ারের প্রতি রেসপেক্ট রেখে আমরা গেছি, ম্যাডামকে আমরা ডেফিনেটলি রেসপেক্ট জানাচ্ছি, কিন্তু ভয় নিয়ে আমরা কথা বলিনি বলে হয়তো বেপরোয়া কথাটা উঠে আসতে পারে, কিন্তু আমরা একদমই বেপরোয়া নই, আমরা ভীষণ পরোয়া করি বলেই ওই জায়গায় বসে বসে আজকে আমাদের পয়েন্টগুলো রেখেছি, যাতে ম্যাডামের কান অবধি জিনিসটা ঠিকভাবে পৌঁছায়, ঠিক তথ্যগুলো ম্যাডামের কান অবধি দৃঢ় কণ্ঠে বক্তব্যগুলোকে জানিয়ে। একদম তাই। কোথাও তোমাদের মধ্যে কোনো সংকোচ বা সংশয় কাজ করে না, কারণ আমরা সত্যের পথে হাঁটছি, কোনো সংকোচের ব্যাপারই নেই এখানে। এটাই আমি জানাতে চাই যে এটা ভয়ের বা সংকোচের ব্যাপার এই জন্য নেই, কারণ আমরা জানি আমরা ঠিক পথে হাঁটছি, এখানে ভয়ে নেই, এখানে এখানে উদ্ধত্তও নেই। এটা কিন্তু আমাদের কোনো উদ্ধত্ত না যে আমরা এই কথাটা বলছি, এখানে আমরা জাস্ট সঠিকটাকে সঠিক বলছি, তাই জন্য আমাদের এই। এমন কোনো মুহূর্ত ছিল যখন তোমরা যে বিষয়টা বলছো তার কোনো সদুত্তর উনি দিতে পারছেন না, উনি অ্যাডমিট করে নিচ্ছেন হ্যাঁ এটা ঠিক? উনি তখন বলছেন যে এগুলো আমি জানতামই না বা আমার কান অবধি আসেইনি, উনি এগুলোই আমাদের জানিয়েছেন, তাই জন্য আমরা তো। স্বাস্থ্যমন্ত্রী, হ্যাঁ উনি স্বাস্থ্যমন্ত্রী এবং আমার মনে হয় যে
এই দিক থেকে বেশ কিছু সময় উনি এইটা নিয়ে অনুশোচনা বোধও করেছেন যে এরকম একটা জিনিস ঘটে চলেছে এবং উনি এটার সম্বন্ধে ওয়াকিবহাল নন। তো সেই দিক থেকে কিছু কিছু সময় উনি এটা মেনেছেন যে না, এটা উনি ঠিক হচ্ছে ওনারা অনেকেই বলেছেন যে হ্যাঁ না, যা হয়েছে সেটা ডেফিনেটলি ঠিক হচ্ছে না, এটার জন্য আমাদের কিছু করতে হবে। উনি তাই জন্য গ্রিভেন্স রিড্রেসাল ফোরাম বা স্পেশাল টাস্ক ফোর্স, যাতে আমাদের 4 আর 5 নম্বর দাবিকে নিয়ে এগোনো যায়, এগুলোর কথা প্রস্তাব রেখেছেন। কিন্তু আমরা সেই প্রস্তাবে মানিনি খুব একটা, কারণ আমাদের মনে হয় এই যে স্পেশাল টাস্ক ফোর্স, এটা 2019-এ আমাদের যখন ডাক্তারের প্রতি ভায়োলেন্স হয় সেই সময়ও উঠে এসেছিল, তার থেকে আমরা কোনো সদর্থক কিছুই হয়ে ওঠেনি। তাই জন্য আমরা এই স্পেশাল টাস্ক ফোর্সের কনসেপ্টটাতে আর ভরসা রাখতে পারছি না, বা একটা গ্রিভেন্স রিড্রেসাল ফোরামের কনসেপ্টটাতেও ততক্ষণ অবধি ভরসা রাখতে পারছি না যতক্ষণ অবধি যারা একদম টপে বসেই জিনিসটা, দুর্নীতি চক্রটা চালাচ্ছিলেন বা টপে বসেছিলেন, যিনি না জেনেও হয়তো দুর্নীতি চক্রটা চলছিল, তারা যতক্ষণ না তাদের পদ থেকে একদম সরে যেতে পারছেন, বা যেই জায়গায় আমাদের মনে হচ্ছে দুর্নীতি চক্রগুলো একদম রুটগুলো স্প্রেড করে বসে আছে, সেই জায়গা থেকে আমরা সরিয়ে দিতে পারছি, ততক্ষণ অবধি আমাদের মনে হয় না এই গ্রিভেন্স রিড্রেসাল ফোরাম বা স্পেশাল টাস্ক ফোর্স দিয়ে কিছু হবে। ততক্ষণ ধরে আমাদের এই লড়াইটা আমাদের হাতে ধরেই এগোতে হবে, আমাদের নিয়েই চলতে হবে। এনআরএসের সময় লক্ষ্মী ছাড়া লক্ষ্মী সোনা ছেলে বলে পর তোমাদেরকে বলা অ্যাড্রেস করা হয়েছিল, তুমি ছিলে তখন এনআরএসের আন্দোলনের সময়। এবারে যখন কালীঘাট থেকে বেরোলে কিছু বলেননি? এবারে নতুন কোনো বিশেষ এবারে আমাদের এই কঠিন প্রশ্নের চক্রে পড়ে উনি একজনকে আমাদের, আমি নাম করবো না কাকে বলা হয়েছিল, উনি আমাদের একজন ছেলেকে দুষ্টু ছেলে বলেছেন, কিন্তু পরক্ষণেই আবার বলেছেন যে দুষ্টু কিন্তু মিষ্টি, দুষ্টু মিষ্টি ছেলে। তো ঠিক আছে, এই ধরনের কথা তো উনি বলেই থাকেন, কিন্তু তা দিয়ে আমাদের দাবি বা কোনো কিছুই নাড়ানো যাবে না। ও তাতে আমরা অনড় এবং তা চলবে যতক্ষণ না। বৈঠক থেকে কোন কথাটা তোমাদের সবচেয়ে বেশি তোমাদের মন ছুঁয়ে গেছে? ওনার কথাবার্তা শুনে আমার মনে হলো আমরা একটু আশা রাখতে পারি। উনি বলেছেন ওনার ওপর ভরসা করতে, আমরা ভরসা রাখছি কিনা। আমরা বলতে চাই যে ওনার ওপর ভরসা রেখেই কিন্তু আমরা এই কথোপকথন করতে গেছি ওনার সাথে। তো উনি বলেছেন যে আমার ওপর আশা রাখো, আমি সবকটা দাবিই পূর্ণ করব, হয়তো এক্ষুনি পারবো না, একটা প্রতিশ্রুতি দিয়েছেন উনি। পরিবর্তন আসবে সেইটারও প্রতিশ্রুতি উনি দিয়েছেন যে তোমরা তো এখানে এসছো আগামীকে বদলাতে, তো আমি তোমাদের সাহায্য করব সেই পথে। তো আমরা তো নিশ্চয়ই সময়ই বলবে যে সেই পথটা কত দূর এগোচ্ছে। তো আমরা আপাতত ওনার উপর আস্থা রাখছি, আমরা এগোচ্ছি সেই পথে, কিন্তু আমাদের আন্দোলন তাই বলে চলতেই থাকবে, কারণ আমাদের আন্দোলনের প্রথম দাবি কিন্তু বিচার, সেটা সবসময়ই রয়েছে। পরিচয়ের কাছে এই প্রশ্নটা, তুমি নবান্নের বৈঠক দেখেছো 2019 সালে এনআরএস আন্দোলনের সময়, তুমি এখানকার বৈঠক দেখলে, নির্যাসটা কি, তোমার ইনটেকটা কি, খুব ছোট করে? আমি এইটা বলতে পারি যে আমি নবান্নের বৈঠকে পার্সোনালি প্রেজেন্ট ছিলাম না, এটা আমি আগেই বলে দিই। 2019 আন্দোলনের শেষে আমি নবান্নের বৈঠকে পার্সোনালি প্রেজেন্ট ছিলাম না। হ্যাঁ, ওটা লাইভ টেলিকাস্ট হয়েছিল, আমি দেখেছিলাম। আমার নবান্নের বৈঠকে সেইবারে 2019-এর সময় মনে হয়েছিল যে প্রতিশ্রুতির ঝড় বয়ে গেল, কিন্তু শেষে সেই ঝড়ে কোনো একটা গাছের ডালও ভেঙে পড়লো না। এইবারেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার কিছু কিছু কার্যকরী অ্যাকশন শুরু হয়েছে, তবে সেটাকে ঠিক আমি কার্যকরী আজকেই বলা হয়েছে, কার্যকরী তো খুব একটা হলো না, 36খানা যদি ক্যামেরা লাগানো হয় না, এই পদত্যাগের ব্যাপারগুলো তো মানে কার্যকরী বলে আমি এগুলোকে বলে উঠবো না, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমরা একটা পিউনিটিভ অ্যাকশন চেয়েছিলাম, সেটা পিউনিটিভ অ্যাকশন হিসেবে যেগুলো হয়েছে সেগুলোকে পিউনিটিভ অ্যাকশন হিসেবে এখনই দেখা যাচ্ছে না, বা কখনোই দেখা হয়তো যাবে না। সেই নিয়ে আগামীকাল আমাদের কি চিন্তাধারা থাকবে সেগুলো আমরা জিবির পরেই জানাবো, তার আগে তো জানাতে পারবো না। তো এইবারে আমি এইটুকু বলতে পারি 2019-এর সাথে এখানে একটা স্টার্ক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এইবারে শুধু প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলে হবে না, এবারে একটু কাজে কমে কিছু করে দেখাতে হবে, তবেই যদি কিছু সদার্থকভাবে আন্দোলন অন্য কোনো দিকে যায়। আগামীকে বদলানোর জন্য গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, আগামী বদলাবে তেমন প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জুনিয়র চিকিৎসকেরা বলছেন ফলেনো পরিচয়। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।